আহানরা যাওয়ার সময় সবাই ওদের জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। মেঘকে কিস করার পর ও আর আহানের সামনেই আসেনি। আহানদের এগিয়ে দিতে বাসার সবাই যাবে। ওরা 4:30টার দিকে সবাই বাসা থেকে বের হলো। এরপর মেঘের নানু নানির কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে গেল। এয়ারপোর্টে পৌঁছে আহানরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরের দিকে চলে গেল। যাওয়ার আগে আহান একবার মেঘের দিকে তাকিয়েছিল। মেঘ আহানকে ওর দিকে তাকাতে দেখে মীরা রহমানের পিছনে লুকিয়ে গিয়েছিল। আহান কিছু না বলে শুধু একটু ম্লান হেসেছিল। ওরা ভিতরে চলে যাওয়ার পর মেঘরা সবাই অনেকক্ষণ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ওদের মাথার উপর দিয়ে একটা ফ্লাইট টেক অফ করল। মোনা খানেরা সবাই নিজেদের চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সময় এবং নদীর স্রোত কারোর জন্য কখনো থেমে থাকে না। তারা নিজস্ব গতিতে চলমান। কেটে গেছে 4 বছর। এই 4 বছরে বদলে গেছে অনেক কিছু। মেঘ এবার অনার্স থার্ড ইয়ারে উঠেছে। সারিকা সাইফা অনার্স ফার্স্ট ইয়ারে। আহির আর মিহির মাস্টার্সে পড়ছে আর তার পাশাপাশি দুই ভাই ওদের বাবাদের জয়েন্ট বিজনেস সামলায়। সবচেয়ে মজার ব্যাপার হলো ওরা সবাই একই ভার্সিটিতে পড়াশোনা করে। রাত 4:20। মেঘ নিজের ফোনে একবার সময়টা দেখে ফোনের টর্চ অন করল। তারপর ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ওর মেকআপ বক্স হাতে নিয়ে চুপি চুপি রুমের দরজা দিয়ে বের হয়ে পাশেই মিহিরের রুমে ঢুকল। পা টিপে টিপে মিহিরের বেডের দিকে এগিয়ে গিয়ে দেখে আহির আর মিহির বেডের উপর বেঘরে ঘুমাচ্ছে। মেঘ ওর মেকআপ বক্সটা খুলে মিহির আর আহিরের মুখে কিছু আঁকিবুকি করল। তারপর নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের দুজনের কয়েকটা ছবি তুলে নিল। ওদের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলল, আহারে আমার বেচারা দুই ভাই কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কালকে সকালের ব্রেকিং নিউজ, ভার্সিটির দুই ক্রাশ বয় সাবরিদ সারাজ মিহির এবং সাফওয়ান সিজাত আহিরের মুখে চুনকালি লাগিয়ে হাফ লেডিস বানিয়ে দিল তাদেরই ছোট্ট আদুরে বোন মেঘনা। তারপর একটু ভাব নিয়ে বলল, আমার সাথে লাগতে আসা তাই না? তোদের দুটোর মান সম্মান আমি মাটিতে মিশিয়ে দিব, তারপর আমার সাথে লাগতে আসার ফল হারে হারে টের পাবি। হুহো। তারপর আবার মেঘ যেভাবে এসেছিল সেভাবেই রুমে গিয়ে শুয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক। আসরের আজান দিলে মেঘ আসরের নামাজ পড়ে নেয়। তারপর নিচে নেমে ফ্রিজ খুলে বড় এক বক্স চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে ছাদে চলে আসে। ওদের বাসার ছাদের একপাশে একটা সুইমিং পুল। তার পাশে দুইটা টেবিল আর 7-8টা চেয়ার রাখা। আরেক পাশে কিছু ফুলের গাছ আর একটা বড় স্টিলের দোলনা। মেঘ ছাদে এসে দেখে মিহির আর আহির একটা টেবিলে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করছে। ওদের সাথে অফিসের ম্যানেজার আর দুটো মেয়েও আছে। মেঘ গিয়ে দোলনায় বসে মনোযোগ সহকারে আইসক্রিম খেতে থাকে। মেঘ পাশে তাকিয়ে দেখে দুইটা মেয়ে আহির আর মিহিরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলাবলি করছে। ছেলে দুইটা তো অনেক কিউট আর হ্যান্ডসাম। আরেকটা মেয়ে বলল, একটা তো এই বাসার মালিকের ছেলে, আরেকটা সম্ভবত ওর বন্ধু হয়। মেঘের ওদের দিকে তাকিয়ে দেখল মিহির আর আহিরের কোনো দিকে খেয়াল নেই। ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘ এবার মেয়েগুলোর দিক ভালোভাবে তাকিয়ে দেখল এরা নতুন ভাড়াটে কালকেই ওদের বাসায় উঠেছে। আর আজকেই এসব কথা বলছে। সাইফা যদি একবার শুনতে পারে এই মেয়েরা মিহির ভাইয়ার দিকে নজর দিয়েছে তাহলে এদের যে কি অবস্থা করবে আল্লাহই জানে। কথাগুলো ভেবে মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘকে এভাবে মুচকি মুচকি হাসতে দেখে মেয়ে দুইটা ওর দিকে এগিয়ে এসে প্রশ্ন করে, তুমি এভাবে ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছ কেন? মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তো ওদের দিকে তাকালে হয়েছেটা কি? একটা মেয়ে রেগে বলল, এই মেয়ে তুমি আমাদের মুখে মুখে কথা বলো। কোতলায় ভাড়া থাকো তুমি? তুমি জানো আমি কে? আমি মিহিরের গার্লফ্রেন্ড। একদম ওর দিকে নজর দিবে না, আর যদি দিয়েছ তাহলে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মেঘ অবাক হয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে রইল। ও বুঝল এই মেয়েগুলো ওকে চেনে না। ওর এবার ভীষণ হাসি পাচ্ছে। মনে মনে বলল, লাইক সিরিয়াসলি, আমি আমার ভাইদের দিক তাকিয়ে আছি, সেই জন্য এই মেয়ে আমাকে আমার বাড়ি থেকেই বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। মেঘ আর হাসি আটকে রাখতে পারল না। ফিক করে হেসে দিল। হাসতে হাসতে দোলনা থেকে ফ্লোরে বসে পড়ল। আহির আর মিহির ভিডিও কলে আহানের সাথে একটা ডিল নিয়ে ডিসকাস করছিল। মেঘের হাসির শব্দে ল্যাপটপ থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো। দেখল মেঘ রীতিমতো ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। আর পাশেই দুটো মেয়ে বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে।
মিহির এবং আহিরকে অন্য দিকে তাকিয়ে থাকতে দেখে আহান ভ্রু জিজ্ঞেস করল, কিরে তোরা ওদিকে কি দেখছিস? আহির মিহির কিছু না বলে ল্যাপটপটা ঘুরিয়ে দিল। আহান দেখল মেঘ ফ্লোরে বসে আইসক্রিম খাচ্ছে আর হাসছে। আহান গম্ভীর গলায় বলল, ও এভাবে পাগলের মতো হাসছে কেন? আর এভাবে ফ্লোরে বসে আইসক্রিম খাচ্ছে কেন? ওর যে ঠান্ডার সমস্যা আছে তোরা জানিস না? মিহির ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে বলল, জানলেও কিছু করার নেই ব্রো। যেটা মানা করব সেটা আরো বেশি বেশি করব। 1000 বার আইসক্রিম খেতে বারণ করেছি কিছুতেই শোনে না। আহান রেগে বলল, ভালো কথা ও কখনো শুনেছে? গিয়ে একটা আছাড় মার তাহলে যদি কথা শোনাতে পারিস। মিহির মুখটা কালো করে বলল, তুমি তো জানো ব্রো, আমি আহিরকেও ওকে হাত করতে পারি না। তাহলে আর কি? ও ওখানে বসে আইসক্রিম খেয়ে জ্বর বাঁধাক, আর তোরা বসে চেয়ে চেয়ে দেখ। কথাটা বলেই আহান রাগে গোজগোজ করতে করতে ভিডিও কলটা ডিসকানেক্ট করে দিল। আহির আর মিহির ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর চেয়ার থেকে উঠে এগিয়ে গেল মেঘের দিকে। আহির ফ্লোর থেকে মেঘকে টেনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, হিরে এভাবে হাসছিস কেন? মেঘ অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হাসবো না তো কি করব? ভাইয়া এই আপু দুইটা আমাকে বলছে ওরা তোমাদের গার্লফ্রেন্ড। আমি যদি তোমাদের দিকে তাকাই তাহলে আমাকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আহির চেঁচিয়ে বলল, হোয়াট? মিহির শক্ত গলায় মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, লাইক সিরিয়াসলি, তোমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? তোমাদের সাহস তো কম না। মেয়ে দুটো অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল, সাথে সাথে ভয় পেল। একটা মেয়ে ভয়ার্ত গলায় বলল, সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি উনি আপনার বোন হয়। মেঘ মনে মনে বলল, আরে ব্যাস, বয়ফ্রেন্ড থেকে সোজা ভাইয়া, নট ব্যাড। মিহির বলল, শুধু আমার বোনকে নয়, যদি এই বিল্ডিং এর কাউকে যদি এই ধরনের হুমকি দিয়েছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেয়ে দুটো হায় সূচক মাথা নেড়ে নিচের দিক তাকিয়ে দাঁড়িয়ে রইল। আহির এতক্ষণ মেয়ে দুটোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। এবার মেঘের দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিম কেন খাচ্ছিস? তোর না ঠান্ডার প্রবলেম আছে? তারপর বক্সের দিকে তাকিয়ে দেখল এক বক্স আইসক্রিমের প্রায় 3/2 ভাগ শেষ। আহির চেঁচিয়ে বলল, স্টুপিড, একসঙ্গে এতখানি আইসক্রিম কেউ খায়? এখন যদি তোর ঠান্ডা লাগে, গলা বসে যায়, তখন কি হবে? আহির কথাটা বলেই মেঘের হাত থেকে ছো মেরে আইসক্রিমের বক্সটা নিয়ে নিল। মেঘ রেগে গিয়ে বলল, দেখ ভাইয়া, আমার আইসক্রিম ফেরত দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আহির মেঘের কথায় কোনো পাত্রা দিল না। ও আর মিহির আইসক্রিমের বক্সটা নিয়ে গিয়ে ওদের কাজের জায়গায় বসে আবার ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। মেঘ বারবার ওর আইসক্রিমটা দিতে বলছে, কিন্তু ওরা দুজন এমন একটা ভাব করে আছে যেন ওরা মেঘের কোনো কথাই শুনতে পারছে না। এক পর্যায়ে মেঘ ভীষণ রেগে ওদের দুজনের ল্যাপটপ নিয়ে জোরে ফ্লোরে আছাড় মারল। অবশ্য একটু আছাড়ের ল্যাপটপের কিছুই হয়নি। আহির, মিহির ম্যানেজার ভয়ে তিনজনই বসা থেকে দাঁড়িয়ে গেল। মিহির চেঁচিয়ে বলল, বন্ধু তুই এটা কি করলি? আমার ল্যাপটপ কেন আছাড় মারলি? আইসক্রিম তো আহির নিয়েছে। আহির অবাক হয়ে বলল, তুই ভাইয়ার শালা, তুই এবার আমায় ফাঁসিয়ে দিচ্ছিস। মেঘ চেঁচিয়ে বলল, দেখ আমি এত কিছু শুনতে চাই না, এখনই তোরা আমার আইসক্রিম ফেরত দে। মিহির বলল, খাওয়াচ্ছি আমি তোকে আইসক্রিম। বলেই মিহির আইসক্রিমের বক্সটা উল্টো করে মেঘের মাথায় সব আইসক্রিম ঢেলে দিল। মেঘ রেগে বলে জোরে একটা চিৎকার দিল। মেঘের এরকম অবস্থা দেখে সেই মেয়ে দুটো মুখ টিপে হাসছে। মেঘ হুমকির সুরে মিহির আর আহিরের দিকে তাকিয়ে বলল, হিসাবটা তোলা রইল, তোদের আমি পরে দেখে নেব। মেঘ রাগে গোজগোজ করতে করতে নিচে চলে গেল। মেঘকে এভাবে রাগতে দেখে মিহির আহির হুহা করে হেসে দিল। সকালে আলার্মের শব্দে ঘুম ভাঙল আহির আর মিহিরের। দুজন চোখ বন্ধ করে কিছুক্ষণ বিছানায় মোড়ামুড়ি করে উঠে বসল। ঘুমু ঘুমু চোখে দুজন দুজনের দিকে তাকাতেই ওদের সব ঘুম উড়ে গেল। ওরা দুজন দুজনের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে জোরে আ আ বলে একটা চিৎকার দিল। এত জোরে চিৎকার দেওয়ায় মনে হচ্ছে বাড়ি কেঁপে উঠেছে। ওদের চিৎকার শুনে মেঘ ঘুমের ঘোরে ভয় পেয়ে ধরাম করে বিছানা থেকে পড়ে গিয়ে সেও আ আ বলে জোরে চিৎকার দিল। মীরা রহমান এবং আজম রহমান আহির আর মিহিরের চিৎকার শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, তখনই আবার মেঘের চিৎকারও শুনতে পেলেন। ওনারা দুজনই কনফিউজড হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে গেলেন, ভাবছেন কার রুমে আগে যাবেন।
তারপর বেশি কিছু না ভেবে ওনারা মিহিরদের রুমে চলে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে ওনাদের মুখ হা হয়ে গেল। ওনারা চোখ বড় বড় করে কিছুক্ষণ মিহির আর আহিরের দিকে তাকিয়ে থেকে হুহা করে হেসে দিলেন। মেঘ বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়ে ওর ঘুম ভেঙে গেল। ও হাত দিয়ে কোমর চেপে ধরে ভাবছে, চিৎকারটাকে দিল। পরক্ষণেই ওর কালো রাতের সব কথা মনে পড়ে গেল। ও কোমরের ব্যথা ট্যাথা সব ভুলে গিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মিহিরের রুমের দিকে দৌড় দিল। মেঘ গিয়ে দেখল আজম রহমান এবং মীরা রহমান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর আহির মিহির রেগে বম হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ গিয়ে ওদের সামনে দাঁড়ালো, এবার ও সাজটা ভালো করে দেখতে লাগলো। দুজনের কপালে লাল লিপস্টিক দিয়ে গোল করে বড় একটা টিপ দেওয়া, ব্রুতে পিঙ্ক লিপস্টিক দিয়ে আর্ট করা, ঠোঁটে ব্ল্যাক আইব্রু দিয়ে আর্ট করা, দুই কালারের নেলপলিশ দিয়ে দুই গালে ক্রস চিহ্ন দেওয়া, সারা মুখে হলুদ কালারের কনসিলার দেওয়া। মেঘ হাসতে হাসতে গিয়ে ওদের বেডের উপর শুয়ে পড়ে। মিহির রেগে চিল্লিয়ে বলে, জাস্ট স্টপ ইট। মিহিরের ধমকে সবাই চুপ হয়ে যায়। আহির দাঁতে দাঁত চেপে বলে, মেঘ এটা কোন ধরনের মজা? মেঘ বুঝল তার ভাইয়েরা ভীষণ রেগে গেছে, কিন্তু তাতে তার কি? সে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমি আবার কি করলাম? বাই দা ওয়ে, তোমাদের কিন্তু অনেক কিউট লাগছে। আহির বলল, ডিড নট অ্যাক্ট ওভার স্মার্ট ওকি। আমরা জানি এটা তোর কাজ। মেঘ অবাক হওয়ার ভান করে বলল, আমার কাজ? আমার মতো সুইট, কিউট, ইনোসেন্ট একটা মেয়ে এই ধরনের কাজ কখনো করতে পারে? আর তাছাড়া কি প্রমাণ আছে যে এইসব আমি করেছি? মিহির রিডিং টেবিল থেকে হাতে একটা স্কেল নিয়ে মেঘের দিকে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল, তোর প্রমাণ লাগবে তাই না? দিচ্ছি আমি তোকে প্রমাণ। মেঘ শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একদম মারার চেষ্টা করবি না। আর যদি মারিস তাহলে তোদের এই সুন্দর চেহারার কিছু পিক আমার ফোনে আছে, সেগুলো এফবি তে পোস্ট করে দেব। আর ক্যাপশনে লিখব আমার দুই কিউট সিস্টার। বলেই মেঘ একটা ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মীরা রহমান এবং আজম রহমানও হাসতে হাসতে বেরিয়ে গেল। মিহির আর আহির বোকার মতো কিছুক্ষণ মেঘের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চৌধুরী বাড়ি। সাইফা আর সারিকা একে অপরের চুল ধরে টানাটানি করছে। কারণ হলো ওয়াশরুমে আগে কে যাবে। সাইফা বলছে ও আগে যাবে, আর সারিকা বলছে ও আগে যাবে। শুধু চুল টানাটানি করছে না, চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় উঠিয়েছে। ওদের ঝগড়া শুনে ওদের মা আর চাচি দৌড়ে এলেন। সাইফার মা একটা ধমক দিয়ে বললেন, এইটা কোন ধরনের অসভ্যতা? তোমরা কি এখনো বাচ্চা? রোজ রোজ কিছু না কিছু নিয়ে যে তোমাদের ঝগড়া করতেই হবে। সারিকা সাইফা একে অপরের চুল ছেড়ে দরজার দিকে তাকালো। ওদের মা আর চাচির রাগে মুড নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই শুকনো একটা ডোক গিলল। সাইফা বলল, আম্মু, ঘুম থেকে আগে আমি উঠেছি, তাই আমি আগে ওয়াশরুমে যাব। সারিকা বলল, কিন্তু ও ঘুম থেকে উঠে বেডে শুয়েছিল। আমি আগে বেড থেকে আগে নেমেছি, তাই আমি আগে যাব। ওদের মা ঝাঁঝালো গলায় বলল, গত 20 মিনিট ধরে তোমরা ঝগড়া করছো। এতক্ষণে দুইজনেরই ফ্রেশ হওয়া হয়ে যেত। এই সামান্য একটা বিষয় নিয়ে তোমরা কেন ঝগড়া করছো? আর তাছাড়া এই বাড়িতে প্রায় প্রত্যেকটা রুমে একটা করে ওয়াশরুম। তোমাদের দুজনের একজন আমার রুমে বা ছাহিরের রুমের ওয়াশরুমে চলে যাও। সাইফা জেদি গলায় বলল, আমি আমার ওয়াশরুমেই যাব। তুমি সারিকাকে বলো তোমাদের টায় যেতে। সারিকাও জেদি গলায় বলল, আমিও আমার ওয়াশরুমেই যাব। উদ্ধৃতি চিহ্ন। ওদের চাচি ধমক দিয়ে বলল, শাট আপ। এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবে না তোমরা দুজন। আমরা এখন নিচে যাচ্ছি। এই রুম থেকে যদি আর তোমাদের ঝগড়ার একটা শব্দ বের হয়, তাহলে আজকে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। বলেই ওনারা রুম থেকে গটগট করে বের হয়ে গেলেন। সারিকা ওর মা চাচির যাওয়ার দিকে তাকিয়ে আনমনে খাটের উপর বসে পড়ল। সেই সুযোগে সাইফা এক দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আর সারিকা হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে রইল। তারপর চেঁচিয়ে বলল, সাইফার বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই, থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেব। চিটার একটা। মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলো। এসে দেখলো আজম রহমান আর মীরা রহমান ব্রেকফাস্ট করছে। মেঘ মিষ্টি হেসে ওনাদের গুড মর্নিং বলল। বিনিময়ে ওনারাও মেঘকে গুড মর্নিং বললেন। মেঘ আহির আর মিহিরের কথা জিজ্ঞেস করলে মীরা রহমান বলেন ওরা অলরেডি ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। মেঘও আর কিছু না বলে খাওয়া শেষ করল। তারপর বাইরে বের হয়ে রিকশা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর আজম রহমান তার গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
আর মীরা রহমানও তার গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উনি এখন মোনা খানদের হসপিটালের একজন ডাক্তার। 3 বছর আগেই সেই হসপিটালে জয়েন করেছেন এবং তিনি ওই হসপিটালের বেস্ট ডাক্তারের মধ্যে একজন। মেঘ ভার্সিটি পৌঁছে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের দিকে হাঁটা দিল। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ও দেখতে পেল সারিকা সাইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটাকে দেখে মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও ছেলেটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন অভি ভাইয়া? অভি মৃদু হেসে মেঘকে উদ্দেশ্য করে বলল, ভালো আছি মাই কিউট সিস্টার। মেঘ অভিকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি হঠাৎ এখানে কেন? কোনো কাজে এসেছেন? তোমাদের 3 জনকে মিস করছিলাম তো, তাই তোমাদের দেখতে আসলাম। মেঘ চোখ ছোট ছোট করে বলল, কি ডাহা মিথ্যা কথা। আপনারা বাংলাদেশ আসছেন 6 মাস হয়ে গেছে। আর এই 6 মাসে আপনার সাথে আমার মায়ের 3বার দেখা হয়েছে। একবার আপনাদের এয়ারপোর্টে রিসিভ করতে গেছি তখন, আর 2বার হসপিটালে হিমা আপুর বেবি হয়েছে তখন। আপনি একবারও আমার সাথে ইচ্ছে করে দেখা করতে আসছেন। তারপর আবার আপুর বেবি হওয়ার জন্য আপনার কাছে ট্রিট চাইলাম। আপনি কালকে দেব বলে সেই যে ভেগেছেন, এরপর আর আপনাকে খুঁজেই পেলাম না। অভি এতক্ষণ মেঘের দিকে হা করে তাকিয়ে থেকে ওর কথা শুনছিল। এবার ফিক করে হেসে দিয়ে বলল, ওরে বাবা, আমার নামে এত অভিযোগ। আই অ্যাম ভেরি সরি কিউটি। আসলে আমার নিউ জব তো, তাই জন্য প্রথম প্রথম বেশি ছুটি নিতে পারছি না। এখন থেকে আর ভুল হবে না মাঝে মধ্যে তোমাদের সাথে এসে দেখা করে যাব। আর বাকি রইল ট্রিটের কথা। সেটা তো রিয়ান আমাকে বলল, ও তোমাকে আলিশাকে, সারিকাকে, সাইফাকে ট্রিট দিয়েছে, তাই আমাকে আর দিতে হবে না। মেঘ রেগে বলল, রিয়ান ভাইয়া ট্রিট দিয়েছে কারণ উনি বাবুর আব্বু, আর আপনি দিবেন কারণ আপনি বাবুর চাচ্চু। অভি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন কোনো রেস্টুরেন্টে যাই, না অন্য এক সময় যাব। এখন আমাদের ক্লাস আছে। অভি বলল, ওকে, অ্যাজ ইউর উইশ। উদ্ধৃতি চিহ্ন। সারিকা অভিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ভাইয়া আপনি এখানে কোনো এসেছেন সেটাই তো বললেন না। একটা জরুরি কাজে এসেছিলাম আমার এক বন্ধুর কাছে। তারপর ওরা আরও কিছুক্ষণ টুকিটাকি কথা বলে অভি নিজের কাজে চলে গেল। আর মেঘ, সারিকা, সাইফা ভার্সিটির ভিতরে চলে গেল। আসলে 6 মাস আগে হিমা, রিয়ান আর অভি বাংলাদেশ এসে পড়েছে। হিমা তখন 4 মাসের প্রেগনেন্ট ছিল। 15 দিন আগে হিমার গ্রিন এভার হসপিটালে সিজারিংয়ে মেয়ে হয়েছে। আহান আর হিয়ান হিমাদের সাথে আসতে পারেনি কারণ ওরা বিজনেসের কাজে আটকে গিয়েছিল। ভার্সিটি ছুটি হলে মেঘ, সারিকা, সাইফা একে অপরের থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে যায়। মেঘ বাসায় এসে দেখে 2জন সার্ভেন্ট ছাড়া বাসায় আর কেউ নেই। মেঘ ওর কাঁধের ব্যাগটা সোফায় রেখে একজন সার্ভেন্টের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, আন্টি, মা, বাবা, ভাইয়া কোথায়? ওনাদের তো এতক্ষণে এসে পড়ার কথা, আসেনি এখনো। মহিলাটি মেঘের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মীরা ম্যাম আর আজম স্যার দুজনেই 12টার দিকে এসেছিল। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে সাইফা মামুনিদের বাড়ি যাচ্ছে। তোমাকে অনেকবার ফোন করেছে কিন্তু পাইনি। তুমি বাসায় আসলে যেন তাড়াতাড়ি রেডি হয়ে ওই বাড়িতে চলে যাও। আর মিহির বাবা অফিস থেকে সরাসরি ওই বাড়িতে চলে যাবে। মেঘ পানি খেয়ে গ্লাসটা মহিলাটার কাছে দিয়ে দিল। তারপর ব্যাগ খুলে ফোনটা বের করে দেখে মীরা রহমানের 5টা মিসড কল। মেঘ জিভ কাটল। ক্লাসে ঢুকে ফোনটা সাইলেন্ট করেছিল, তাই রিংটোন এর শব্দ শুনতে পায়নি। মেঘ তাড়াতাড়ি মীরা রহমানের নম্বরে ডায়াল করল। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার 2টা রিং হতেই ফোন রিসিভ করে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে মীরা রহমান চাচালো কণ্ঠে বলল, কি সমস্যা তোমার মেঘ? কতবার কল করেছি, একবারও রিসিভ করার প্রয়োজন মনে করনি। যদি সময় মতো ফোন রিসিভ করতেই না পারো তাহলে ফোন কেন চালাও? মেঘ নিচু গলায় বলল, সরি মা, আসলে ক্লাসে ছিলাম তাই ফোন সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখেছিলাম, দেখতে পাইনি। কিন্তু তুমি ফোন কেন করেছিলে? মীরা রহমান ব্যস্ততার ভঙ্গিতে বলল, তোমার হিমা আপুর শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে হিমার বেবিকে দেখার জন্য। আজকে সকালে ওনারা ফোন করে জানিয়েছেন। আমরা সবাই তোমার মামাদের বাসায় আছি। তুমিও এখানে এসে পড়। আমি গিয়ে কি করব? তোমরা তো আছো। তাছাড়া আমি অনেকটা আর এখন যেতে পারবো না। মীরা রহমান রেগে বললেন, আমাকে রাগাবেন না মেঘ। চুপচাপ সুন্দর করে রেডি হয়ে এখানে চলে এসো। তোমার কাছে শুধুমাত্র 8 ঘন্টা টাইম আছে।
তার মধ্যে তোমাকে আমি এই বাড়িতে আমার চোখের সামনে দেখতে চাই। মেঘ ওকে বলে ফোনটা কেটে দিল। ওর ইচ্ছে করছে ফ্লোরে হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু এখন কাঁদলে বেশি দেরি হয়ে যাবে। তাই কান্নার প্ল্যান ক্যান্সেল করে তাড়াতাড়ি উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। মেঘ গাঢ় ব্লু রঙের একটা গাউন পরেছে। গাউনটার উপরে সাদা রঙের পাথর দিয়ে হালকা কাজ করা, সাথে ম্যাচিং করা সাদা রঙের লেগিংস, সাদা অ্যান্ড ব্লু রঙের কম্বিনেশনের ওড়না, সাদা রঙের হিজাব। কানে সাদা স্টোনের ছোট্ট দুইটা টপ পরেছে। গলায় একটা সাদা স্টোনের পেন্ডেন্ট। এক হাতে সাদা স্টোনের চড়া একটা ব্রেসলেট। ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চোখে হালকা কাজল। মেঘ রেডি হয়ে নিচে গিয়ে সার্ভেন্টদের বাই বলে বাসার বাইরে আসলো। বাইরে এসে দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ মুচকে একটা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণ পর গাড়ি এসে মেঘের মামাদের বাসার সামনে থামল। মেঘ গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর সাইফা এসে দরজা খুলে দিল। তারপর মেঘকে দেখে আপু বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরল। সাইফাকে দেখে মনে হচ্ছে যেন ও মেঘকে দেখে হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে। মেঘ সাইফাকে নিজের থেকে ছাড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো? হঠাৎ এত ভালোবাসার কারণ? আমাদের তো একটু আগেই দেখা হলো, তখন তো তুই ঠিকঠাকই ছিলি, হঠাৎ তোর আবার কি হলো? সাইফা একটা মেকি হাসি দিয়ে মেঘকে হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, বলছি আগে ভিতরে এসো। মেঘ ভিতরে ঢুকেই দেখলো ওর বাবা মামারা সবাই ড্রয়িং রুমে বসে আছে। মেঘ হাঁটতে হাঁটতে হঠাৎ একজনকে দেখে ওর পা থেমে গেল। চোখ বড় বড় করে সেই লোকটার দিক তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। মেঘকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাইফা মেঘের কানে কাছে ফিসফিসিয়ে বলল, তোমার আবার কি হলো? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? সাইফার কথায় মেঘের হুঁশ ফেরে। মেঘ সাইফার মতো ফিসফিসিয়ে বলে, সাইফা আমার না, কালকে রাতে ঘুম হয়নি, তাই মনে হচ্ছে ঘুমের ঘোরে চোখের সামনে উল্টো পাল্টা দেখছি। আমার হাতে জোরে একটা চিমটি কাটতো, সেটা না হোক কাটলাম, কিন্তু তোমার কালকে রাতে ঘুম কেন হয়নি? মেঘ ধীর কণ্ঠে ধমক দিয়ে বলল, সেটা তোকে পড়ে বলছি, তুই আগে চিমটি কাট। সাইফা বিরক্তি নিয়ে মেঘকে জোরে একটা চিমটি কাটল। মেঘ আম্মুগো বলে একটা চিৎকার দিল। হঠাৎ মেঘের এরকম চিৎকারে সবাই হকচকিয়ে ওদের দিক তাকালো, কিন্তু মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘ বুঝল ও স্বপ্ন দেখছে না, এটা সত্যি। ও অস্পষ্ট গলায় কণ্ঠে বলল, আহান ভাইয়া।